আসসালামু আলাইকুম। আমি রুমানা। আজকে আমি আপনাদের সাথে প্রিসাইজ রাইটিং সম্পর্কে বলবো যে কিভাবে আমাদের ব্যাংক রিটেন এক্সামে প্রিসাইজ আসলে কিভাবে লিখবেন। তো ফার্স্ট অফ অল আমাদের গভর্নমেন্ট ব্যাংকের রিটেন এক্সামের সিলেবাস অনুযায়ী হচ্ছে 20 মার্কের প্রিসাইজ থাকবে অথবা সামারি আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে কিভাবে কি লিখতে হবে সে সম্পর্কে হচ্ছে এখন বলবো। তো আমাদের প্রিসাইজ লেখার জন্য কিছু টেকনিক ফলো করতে হবে। সেই টেকনিকগুলো কি সেটা হচ্ছে এখন আমি বলছি। ফার্স্ট অফ অল আমাদের প্রিসাইজটা বেসিক্যালি কি? প্রিসাইজ হচ্ছে যে আপনার একটা প্যাসেজ থাকবে, সে প্যাসেজের হচ্ছে আপনি সামথিং আপনার হচ্ছে 300 ওয়ার্ডের, সাপোজ 300 ওয়ার্ডসের প্যাসেজটা থাকলো, সে প্যাসেজ থেকে আপনাকে সেটা সারাংশ করতে হবে। আমরা যেরকম ছোট থাকতে যখন হচ্ছে স্কুলে অথবা কলেজে যখন ছিলাম, আমাদের যেরকম প্রিসাইজ সামারি লিখতে হতো, আমরা কি করতাম যে হচ্ছে বড় একটা প্যাসেজ থেকে আমরা হচ্ছে 4-5 লাইনের হচ্ছে অথবা 6-7 লাইনের সামারি করতাম অথবা প্রিসাইজ লিখতাম। তো সেটা হচ্ছে সেম জিনিসই প্রিসাইজ। তো সেই ছেলেবেলায় আমরা যে প্রিসাইজ লিখতাম সেটা হচ্ছে এখন আমাদের ব্যাংক রিটেন এক্সামে যেহেতু ইনক্লুড করেছে। তো প্রিসাইজ লেখা নিয়ে অনেকেরই হচ্ছে অনেক কোশ্চেন ছিল, অনেকে অনেক টেনশনে ছিলেন যে প্রিসাইজ কীভাবে লিখবেন, প্রিসাইজ কখন কখন বললে প্রিসাইজে টাইটেল দিতে হবে অথবা সামারিতে টাইটেল দিতে হবে কিনা। তো এগুলি সব কিছুর উত্তর এখন আমি বলবো। তো ফার্স্ট অফ অল আমাদের যখন একটা প্যাসেজ থাকবে, সে প্যাসেজে হচ্ছে যদি 300 ওয়ার্ডস থাকে, তো 300 ওয়ার্ডসের মধ্যে সেটা হচ্ছে সেই 300 ওয়ার্ডসের প্যাসেজকে আমরা হচ্ছে 110 ওয়ার্ডের মধ্যে প্রিসাইজ করব। অর্থাৎ আমাদের প্যাসেজ যত বড় থাকবে সেটার 1/3 হচ্ছে আমাদের প্রিসাইজের আপনার শেপটা থাকবে। তো 300 ওয়ার্ডের প্যাসেজ যদি থাকে তাহলে আমাদেরকে 110 ওয়ার্ডের প্রিসাইজ অথবা সামারি লিখতে হবে। এবং আমাদের যে প্রিসাইজটা সেটা কিন্তু অবশ্যই আমাদের নিজেদের ভাষাতে লিখতে হবে। অর্থাৎ নিজেদের ভাষা বলতে হচ্ছে আমাদের মেন আইডিয়াটা লিখতে হবে। এর মানে এই না যে হচ্ছে আপনি ডিরেক্ট স্পিচ ইউজ করবেন। প্রিসাইজে কিন্তু সবসময় ইনডিরেক্ট স্পিচ ইউজ করতে হয়, অর্থাৎ পরোক্ষ উক্তি ইউজ করতে হবে। তো প্রিসাইজ লেখার জন্য কিছু হচ্ছে আমি স্টেপস এখানে বলবো, সেই স্টেপসগুলো মনে রাখবেন। আমাদের ফার্স্ট স্টেপ যেটা ছিল সেই স্টেপ হচ্ছে যে প্রিসাইজে অবশ্যই টাইটেল দিতে হবে। এক্সামে কোশ্চেনে যদি টাইটেল লিখতে যদি বলা নাও হয়ে থাকে, তা কিন্তু প্রিসাইজ লেখার সময় টাইটেল দিতে হবে। জাস্ট সামারির সময় টাইটেল দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু প্রিসাইজ যখন লিখতে বলবে তখন টাইটেল কিন্তু দিতেই হবে। প্রিসাইজ সবসময় একটি প্যারায় লিখতে হবে। প্রিসাইজের জন্য ওই 3 প্যারা 2 প্যারা এগুলো দরকার নেই, আপনার এক প্যারাতে প্রিসাইজ শেষ করতে হবে। এবং প্রিসাইজ হচ্ছে ইনডিরেক্ট স্পিচ হবে, যেটা আমি শুরুতেই বলেছিলাম। আমাদের 4th নাম্বার স্টেপ ছিল যে প্রিসাইজের জন্য আমরা যে হচ্ছে সেন্টেন্সগুলো নেব সেটা কখনো প্যাসেজ থেকে কপি পেস্ট করব না। হতে পারে যে আমাদের প্যাসেজের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের সিনোনিমটা হচ্ছে আমরা ইউজ করব, অন্য একটা সিনোনিম দিয়ে আমরা আমাদের প্রিসাইজটা সাজাতে পারি, বাট হুবহু সেই প্যাসেজ থেকে কোনো সেন্টেন্স আমরা কপি করব না। দেন প্রিসাইজের ক্ষেত্রে আমরা হচ্ছে যে প্যাসেজ থাকবে সে প্যাসেজের বাহিরে অন্য কোনো ইনফরমেশন আপনি প্রিসাইজে অ্যাড করতে পারবেন না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। যা আপনার প্রিসাইজ আসলো হচ্ছে যে ট্রিজ অ্যান্ড নোবেল পার্সনের সাথে ইনক্লুডেড, দ্যাট ইজ হচ্ছে অল্ট্রুইজম নিয়ে, পরোপকারিতাতে পরের উপকার করা নিয়ে, যে হচ্ছে কীভাবে অন্যের উপকার আমরা করতে পারি সেই বিষয়। কিন্তু এখন এটার পরিবর্তে যদি আপনি ওইখানে লিখে দেন যে বিজনেসে কীভাবে প্রফিট করা যায়, তো সেই ক্ষেত্রে তো মানাবে না। অর্থাৎ আমার প্যাসেজের বাহিরে অন্য কোনো ইনফরমেশন সেখানে দেওয়া যাবে না। প্রিসাইজ সবসময় হচ্ছে আমাদের মেন যে মুড পয়েন্ট থাকবে সেই মুড পয়েন্টে প্রিসাইজে তুলে ধরতে হবে। দেন প্রিসাইজে কখনো হচ্ছে আমরা ফ্রেজ অর এক্সাম্পল অর অর্নামেন্টাল ওয়ার্ডস আমরা ইউজ করব না। তো এটা হচ্ছে আমাদের স্টেপস। 7 নাম্বার স্টেপস পর্যন্ত যা বলেছি সেগুলো মনে রাখতে হবে। দেন স্টেপস নাম্বার 8, যে প্রিসাইজ অবশ্যই হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ব্রিফ হতে হবে। প্রিসাইজ কখনোই হচ্ছে আমার লেন্দি হওয়া যাবে না, যেটা শুরুতেই কিন্তু বলেছিলাম। প্রিসাইজ মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড ব্রিফ। দেন 9 নাম্বার স্টেপস যেটা ছিল যে আমাদের প্রিসাইজ হবে কি যে প্রদত্ত আর্টিকেল বা অনুচ্ছেদের 1/3 অপেক্ষা বেশি না হয় উত্তম।
ওই যে শুরুতেই বলেছিলাম যে আমাদের প্যাসেজ যদি 300 ওয়ার্ডের থাকে তাহলে আমাদেরকে প্রিসাইজ লিখতে হবে 110 ওয়ার্ডের মধ্যে। আমাদের 10 নম্বর স্টেপ ছিল যে সামারি রাইটিংয়ের ক্ষেত্রে টাইটেল ইউজ করা বাধ্যতামূলক না। আপনি টাইটেল ইউজও করতে পারেন, না ইউজ করলে হবে, সমস্যা নেই। সামারি রাইটিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে, বাট প্রিসাইজের ক্ষেত্রে কিন্তু টাইটেল দিতেই হবে। এখন আসি আমরা হচ্ছে প্রিসাইজের, আমি প্রিসাইজ এবং সামারি দুইটারই হচ্ছে এক্সাম্পল আপনাদের কাছে শো করব যে কখন কিভাবে লিখবেন। তো আমাদের আজকের যে প্রিসাইজটা ছিল সেই প্রিসাইজটা হচ্ছে ট্রিজ নিয়ে, যে এখানে হচ্ছে ট্রিজ অ্যান্ড নোবেল পারসন নিয়ে হচ্ছে আমাদের প্রিসাইজটা। তো কিভাবে হচ্ছে আমরা শুরু করব, অর্থাৎ আমাদের মেন পয়েন্ট কিভাবে বের করব। প্রথমে আপনি প্যাসেজটা পড়বেন। আমাদের টেকনিক ছিল কি যে রিডিং, রাইটিং অ্যান্ড রিভিশন, প্রিসাইজ লেখার অথবা সামারি লেখার। তো আমরা সেটা রিড করব প্রথমে। তো রিডিংয়ের মধ্যে এখানে আমরা যখন পড়তে গেলাম দেখলাম যে এখানে ট্রিজ নিয়ে কথা বলা আছে, যে গাছ অন্যের উপকার করার জন্য ছায়া দেয়। একইভাবে কিছু মানুষ আছে, দ্য ম্যান, এই যে এখানে দেখেন, দ্য ম্যান হু আর নোবেল অ্যাট হার্ট don't lose their qualities even in losing their lives. Then what matters whether man praise them or not? What differences does it make whether they dies at this moment or whether lives are prolonged? Happen what may, those who tread in the right path will not set foot in any other. Life itself is unprofitable to a man who doesn't live for others. তো এতটুকু পর্যন্ত যখন আমরা হচ্ছে পড়ার পর আমরা বুঝতে পারলাম যে এখানে গাছ এবং হচ্ছে গাছ যেমন অন্যের উপকার করে, তেমনই কিছু মানুষ আছে যারা এখানে অন্যের উপকার করে, দ্যাট মিনস নোবেল পারসন নিয়ে এখানে বলা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের টাইটেলটা কি হতে পারে সেটা আগে আমরা নির্ধারণ করে ফেলি। তো আমাদের টাইটেলটা হবে কি, এ কি টু অল্ট্রুইজম। এটা হচ্ছে আমাদের আজকের প্রিসাইজের টাইটেল। এবং আমরা তাহলে আমাদের প্রিসাইজটা শুরু করব, যেহেতু এখানে আপনার নোবেল অ্যাট হার্ট, যাদের যে মানুষদের হচ্ছে মন হচ্ছে অনেক নোবেল, যারা কাইন্ড হার্টেড পারসন, তাদের সম্পর্কে এখানে বলা হয়েছে, দ্যাট মিনস নোবেল পারসন তারা। তাহলে আমরা ধরে নেই যে বলবো এখানে এ নোবেল পারসন লাইক এ ট্রি। তো আমরা কথাটা কিভাবে সাজালাম, গাছ এবং মানুষের সাথে, নোবেল পারসন এবং গাছের সাথে, দুইটার সাথে মিলিয়ে হচ্ছে আমরা কিন্তু প্রিসাইজটা লিখতেছি। দেখেন, এ নোবেল পারসন লাইক এ ট্রি মেক ইউজ অফ হিজ লাইফ ফর দ্য প্রফিট অফ আদার্স। Praise doesn't matter to them till they die, even they make each moment of their life for the sake of others' benefit. They don't lose their qualities as tree and lead their life in the right path and stay forever in the world of bliss. সো এখানে যে কথাগুলো এসেছে এই প্যাসেজের সাথে এগুলো সব ইনক্লুডেড। তো এখানে যেমন লাস্টে যে লাইনটা ছিল যে দোজ হু লে ডাউন দ্য লাইভস ফর দ্য সেক অফ আদার্স উইল অ্যাসোর্টলি ডোল ফর এভার ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস। তো এই কথাটাই আমরা হচ্ছে এখানে কিন্তু লিখেছি, কিন্তু একটু ইনডিরেক্টলি ওয়েতে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে প্রিসাইজটা হবে ইনডিরেক্টলি ওয়েতে হচ্ছে সেটা আমাদের বলতে হবে, এবং সেটাই কিন্তু করেছি। দেখেন আমরা এখানে কি বলেছি, যে দে ডোন্ট লুজ দেয়ার কোয়ালিটিস অ্যাজ ট্রি, ঠিক আছে, অ্যান্ড লিড দেয়ার লাইফ ইন দ্য রাইট পাথ অ্যান্ড স্টে ফর এভার ইন দ্য ওয়ার্ল্ড অফ ব্লিস। এই যে আমাদের শেষের যে লাইনটা ছিল যে ডুয়েল ফর এভার ইন দ্য ওয়ার্ল্ড অফ ব্লিস, দ্যাট মিনস এই ডুয়েলের পরিবর্তে অর্থাৎ আমরা কি বলেছি যে সেম ওয়ার্ডের যে সিনোনিম আছে সেটা ইউজ করব। তো এটার সিনোনিম যেটা, অর্থাৎ এটার যে আরেকটা হচ্ছে সেম মিনিং, সিমিলার মিনিং যেটা প্রকাশ করবে, সেটা আমরা এখানে ইউজ করেছি, যেটা স্টে ফর এভার ইন দ্য ওয়ার্ল্ড অফ ব্লিস। তো এতটুকু তো ক্লিয়ার যে হচ্ছে আমাদের প্রিসাইজের ক্ষেত্রে টাইটেল ইউজ করলাম, দেন হচ্ছে আমাদের যেই মেন যে মুড পয়েন্ট ছিল ট্রিজ অ্যান্ড নোবেল পারসন সেটা দিলাম। তারপর আমরা সেম ওয়ার্ড এখানে ছিল বাট সেটার সিমিলার মিনিং যেটা হবে সেটা দিয়ে হচ্ছে আমাদের কথাগুলো সাজিয়ে দেন প্রিসাইজ লিখেছি। এখানে 310 ওয়ার্ডস ছিল, বাট এটার হচ্ছে আমরা এটার যেই 1/3 যতটুকু দরকার ততটুকু হচ্ছে আমরা এখানে করেছি আমাদের প্রিসাইজটাতে। এরপর আসি আমরা হচ্ছে সামারি।
সামারিতে হচ্ছে টাইটেল দেওয়া আমাদের ম্যান্ডেটরি না। যদি কোশ্চেনে বলা থাকে যে টাইটেল দিতে হবে তাহলে আপনারা টাইটেল দেবেন, আদারওয়াইজ হচ্ছে আমাদের টাইটেল দিতে হবে না। তো আমাদের আজকের যে সামারি ছিল যে আমাদের কিন্তু মেন পয়েন্ট বের করতে হবে। এই সামারিটা প্রিসাইসেও আসতে পারে, প্রিসাইস হিসেবে আসলে আপনারা টাইটেল দিবেন। যেহেতু আমি সামারিটা কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে হচ্ছে বলবো, তাই আমি আর এখানে টাইটেল ইউজ করিনি। সো প্রথমে আমরা প্যাসেজটা পড়ি, কি বলেছে। ইট ইজ ফিজিক্যালি ইম্পসিবল ফর এ ওয়েল এডুকেটেড ইন্টেলেকচুয়াল অর ব্রেভ ম্যান টু মেক মানি the chief object of his thoughts, just as it is for him to make his dinner the principal object to them. All healthy people like their dinners, but their dinner is not the main object of their lives. ওকে, আমরা ফার্স্ট প্যারা পড়লাম। দেন হচ্ছে আমরা মাঝের প্যারাটাতে আসি, যে এখানে মাঝে না, আমরা এখান থেকে আসি যে এখানে কি বলেছে। সো অফ ডক্টরস দে লাইক ফিস নো ডাউট ought to like them, yet they, if they are brave and well educated, the entire object to their lives is not feast. They on the whole desire to cure the sick, and if they are good doctors and the choice were freely to them, would rather cure their patient and lose their fees and then kill him and get it. আচ্ছা, তো এতটুকু আমরা বুঝতে পারলাম যে এখানে হচ্ছে টাকার সাথে, অর্থাৎ আমাদের মেন যে পয়েন্ট এই প্যাসেজের সেটা কি ছিল, যে মানি মেকিং ইজ এ কমন অ্যাট্রাকশন ইন লাইফ। আমাদের মানি মেকিং হচ্ছে আমাদের লাইফে কমন অ্যাট্রাকশন, বাট ইট ক্যান নট বি প্রিন্সিপাল এম অফ ওয়েল এডুকেটেড ইন্টেলেকচুয়াল ব্রেভ পারসন। তা আমাদের এই প্যাসেজের মেন পয়েন্টটা কি? এই প্যাসেজের মেন পয়েন্ট হচ্ছে মানি মেকিং ইজ এ কমন অ্যাট্রাকশন ইন লাইফ। আমরা যেটা প্যাসেজের শুরুতে হচ্ছে দেখলাম। এরপরে প্যাসেজের মাঝখান থেকে যখন আমরা পড়লাম যে এখানে ডক্টরের কথা বলা ছিল, তো সেক্ষেত্রে এখান থেকে কি পেলাম যে বাট ইট কান্ট বি দ্য প্রিন্সিপাল এম অফ ওয়েল এডুকেটেড ইন্টেলেকচুয়াল ব্রেভ পারসন। সো আমাদের এই মেন দুইটা পয়েন্ট নিয়ে হচ্ছে আমাদের এখন সামারি করতে হবে। তো সামারিটা হচ্ছে আমরা শুরু করব মানি মেকিং নিয়ে, যেহেতু হচ্ছে এখানে কিন্তু আপনার ডিরেক্টলিভাবে মানি মেকিং কোনো কথা বলা নাই। এখানে হচ্ছে মানি নিয়ে কথা বলা আছে এবং পার্সন নিয়ে কথা বলা আছে, মানুষের যেই উপকারিতা, অন্যের যে উপকার করে সেটা নিয়ে বলা হয়েছে, মানুষের হচ্ছে যে মনুষ্যত্ববোধ সেটা নিয়ে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা শুরু করলাম আমাদের প্রিসাইস অথবা সামারি, দ্যাট ইজ মানি মেকিং ইজ এ কমন অ্যাট্রাকশন ইন লাইফ। ওকে, দেন হচ্ছে বাট ইট কান্ট বি দ্য প্রিন্সিপাল এম অফ ওয়েল এডুকেটেড কালচার্ড অ্যান্ড ব্রেভ ম্যান। এখানে আমাদের হচ্ছে একটা লাইনের মধ্যে ছিল যে এইখানে এই যে লাইনটা দেখেন, এখানে যেটা ছিল ইফ দে আর ব্রেভ অ্যান্ড ওয়েল এডুকেটেড দ্য ইন্টার অবজেক্ট টু দ্য লাইফস ইজ নট ফিস। তো আমরা করলাম কি হচ্ছে এই লাইনটাকে, যে হচ্ছে এই লাইনটা, অর্থাৎ এই লাইনটাকে আমরা হচ্ছে আমাদের মতো করে সাজিয়ে এখানে হচ্ছে কিন্তু বললাম। আমরা বলেছিলাম যে কপি পেস্ট করা যাবে না, আমরা কিন্তু কপি পেস্ট করি নাই। আমরা এখান থেকে যে কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু ওয়ার্ড যেটা হচ্ছে মেন থিম, মেন মুড পয়েন্ট, সেটা কিন্তু ইউজ করে আমরা আমাদের মতো করে কথাগুলো বলছি। সো বাট ইট কান্ট বি দ্য প্রিন্সিপাল এম অফ ওয়েল এডুকেটেড কালচার্ড অ্যান্ড ব্রেভ ম্যান। ওকে, then a brave soldier prizes honor and victory more than his pay. A good clergyman is more interested in the moral welfare of his people than his return. A doctor good values the care of his patient far more than his fees. Thus, with all the well-educated intellectual person, their work is first, money next. এই যে লাস্টের লাইনটা আমরা কিভাবে লিখলাম দেখেন, যে এখানে যেটা ছিল যে and so with all the other brave and rightly trained men, their work is first, their fees second, very important always but still second. এই কথাটাই কিন্তু আমরা একটু ঘুরিয়ে বলেছি ইনডিরেক্টলি ওয়েতে। কিভাবে বললাম, thus with all the well educated intellectual person their work is first। এখানে কি ছিল যে their work is first, এখানে ছিল আমরা এখানে লিখলাম মানি নেক্সট। এখানে কি ছিল যে ফিস, their fees second, very important always but still second। তো আমরা এখানে মানিটা নেক্সট লিখে দিলাম।
তো অল অ্যাবাউট হচ্ছে সামারি এবং প্রিসাইজ কীভাবে লিখতে হয় সে সম্পর্কে আশা করছি আপনাদের একটা ধারণা হয়েছে। এবং আমি যেই হচ্ছে গাইডলাইনগুলো দিয়েছি যে আমাদের টোটাল 10টা স্টেপস ফলো করতে হবে সামারি হোক অথবা প্রিসাইজ লেখার সময় টাইটেল মাস্ট দিতে হবে, সামারি লেখার সময় টাইটেল দেওয়া দরকার নেই। যদি টাইটেল দিতে বলে সামারি লেখার সময় তাহলে দিবেন, আদারওয়াইজ দরকার নেই। তো এছাড়া হচ্ছে যা হচ্ছে স্টেপস আমি ফলো করতে বললাম সেই স্টেপস ফলো করে যদি হচ্ছে আপনারা প্রিসাইজ লিখেন তো ইনশাল্লাহ হচ্ছে আপনারা 20 মার্কের প্রিসাইজের মধ্যে মিনিমাম 15 তো ইনশাল্লাহ পাবেন। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনার গ্রামাটিক্যাল ইরর যেন না থাকে এবং প্রিসাইজ অথবা সামারি সেটা যেন ইনডিরেক্ট স্পিচে হয়। সো আজকের মতো এতটুকুই। আমার চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করবেন যেন হচ্ছে আমার যে নেক্সট যে ভিডিও লেকচার হবে এনআরবিসি ব্যাংকের এক্সাম প্রিপারেশন সম্পর্কে, এছাড়া প্রাইভেট ব্যাংকের এক্সাম প্রিপারেশন সম্পর্কে, সেগুলো ইনশাল্লাহ আপনারা অতি শীঘ্রই পেয়ে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।